আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো তোমাদের এই অধ্যায়ের নবম অধ্যায়ের বেসিকের প্রথম পর্ব এসিড ও তার বিক্রিয়া নিয়ে। তো দেখো, আমরা এসিড রিলেটেড যত আলোচনা আছে আমরা সমস্ত আলোচনাগুলো কিন্তু এই টপিকের মধ্যে কমপ্লিট করে ফেলবো বা আমাদের এই ভিডিওতে আমরা শেষ করে দিব। ওকে, তো এখানে কি বলতেছে? ফার্স্টে বলতেছে এসিডের শ্রেণীবিন্যাস। এসিডের শ্রেণীবিন্যাস। আচ্ছা, তো বলতেছে আমরা এসিডকে ফার্স্টে দুইটা ক্যাটাগরির উপর ভিত্তি করে ভাগ করি। একটা হচ্ছে বিয়োজনের উপর ভিত্তি করে, আর একটা হচ্ছে পানির পরিমাণের উপর ভিত্তি করে। আচ্ছা, বিয়োজনের উপর ভিত্তি করে অ্যাসিড দুই প্রকার। তীব্র অ্যাসিড যারা জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয়, একটা হচ্ছে মৃদু অ্যাসিড যারা জলীয় দ্রবণে খুব সামান্য পরিমাণে অল্প পরিমাণে বিয়োজিত হয়, 100% না। আমরা জানি যে ইথানোয়িক অ্যাসিডের 1000টা অণুর মধ্যে শুধুমাত্র 4টা অণু বিয়োজিত হতে পারে, এইভাবে আর কি। আচ্ছা, পানির পরিমাণের উপর ভিত্তি করে গাঢ় অ্যাসিড যেখানে পানির পরিমাণটা কম থাকে, অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে। আর একটা হচ্ছে লঘু অ্যাসিড যেখানে অ্যাসিডের পরিমাণটা কম থাকে, পানির পরিমাণটা বেশি থাকে। তো এরকমভাবে আমরা মোটামুটিভাবে 4টা ক্যাটাগরির তীব্র, মৃদু, গাঢ়, লঘু এরকম 4টা ক্যাটাগরির অ্যাসিড পেয়ে থাকি। আচ্ছা, তো এবারে আসো, এখানে আমরা এই ডেফিনেশনগুলো একটু জানার চেষ্টা করবো। যেখানে যেটা বলতেছে খেয়াল করো। ফার্স্টেই বলতেছে তোমাকে তীব্র অ্যাসিড বলতেছে। দেখো সংজ্ঞায় কি বলছে, যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে 100% বিয়োজিত হয় তাকে তীব্র অ্যাসিড বলে। তীব্র অ্যাসিডকে একমুখী তীর চিহ্ন, তীব্র অ্যাসিডগুলোকে আমরা সবসময় এরকম একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি, একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, যেরকম কে হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এরা পানিতে সম্পূর্ণরূপে 100% বিয়োজিত হয়। আবার ধরো একটা এক্সাম্পল তোমাকে দেখা দিচ্ছে যে সালফিউরিক অ্যাসিডকে তুমি যদি নাও, তখন দেখো এই যে একমুখী তীর চিহ্ন, সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আয়ন আছে 2টা। তো আমরা এখান থেকে কি পাবো, 2H+ পাবো, আর কি পাবো, SO4 2- পাবো। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা ভাঙি, সেখান থেকে আমরা 2টা হাইড্রোজেন আয়ন পাবো এবং একটা সালফেট আয়ন পাবো। এবং এরকম যদি আমরা 100টা সালফিউরিক অ্যাসিড অণু নেই, 100টা অণুই কি হয়ে যাবে, বিয়োজিত হয়ে যাবে। তো এই জন্য আমরা বলতে পারি যে হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড হবে কি, একটা তীব্র অ্যাসিড। গেল। এবারে আসো মৃদু অ্যাসিড। কি বলতেছে, ফলো করো। বলতেছে যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় তাকে মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড বলে। যারা জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয় তাকে মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড বলে। দুর্বল অ্যাসিডের বিয়োজন কি উভমুখী। আমরা কিন্তু অলরেডি আগে বলেছিলাম যে তীব্র বা সক্রিয় তীব্র অ্যাসিড যেগুলো হবে, এদের বিয়োজনকে আমরা একমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করব। আর আমাদেরকে মনে রাখতে হবে যে দুর্বল অ্যাসিড যারা হবে এদেরকে আমরা উভমুখী তীর চিহ্ন দ্বারা, এদেরকে আমরা উভমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকবো আর কি। আচ্ছা, এখন আসলে একটা এক্সাম্পল দেই। দেখো এখানে কি বলতেছে, যেরকম ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, এইটার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা 1000টা ইথানোয়িক অ্যাসিড অণু আমরা নেই, 1000টার কথা বলতেছে, তখন সেখান থেকে মাত্র 4টা অণু বিয়োজিত হয়। অর্থাৎ যদি আমরা 1000টা অণু আমরা নেই ইথানোয়িক অ্যাসিডে, সেখান থেকে মাত্র 4টা ইথানোয়িক অ্যাসিড অণু বিয়োজিত হয়। বাকি যে 996টা ইথানোয়িক অ্যাসিড অণু আছে, এই যে দেখাই, বাকি 996টা ইথানোয়িক অ্যাসিড অণু কিন্তু বিয়োজিত হচ্ছে না। তাহলে এই যে 1000টার মধ্যে 996টাই অবিয়োজিত অবস্থায় থেকে যাচ্ছে, বিধায় এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা মৃদু অ্যাসিড বলতে পারবো। তোমরা যদি একটা উদাহরণ দেখো, যে এই যে দেখো আমাদের এই যে ইথানোয়িক অ্যাসিডের অণু নেওয়া হচ্ছে উভমুখী তীর চিহ্ন, এখান থেকে ইথানয়েট আয়ন এবং হাইড্রোজেন আয়ন আমরা পাচ্ছি। ইথানয়েট আয়ন এবং হাইড্রোজেন আয়ন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। কি অ্যাসিড, গাঢ় অ্যাসিড। খেয়াল করো, গাঢ় অ্যাসিড কি বলছে দেখো, যে অ্যাসিড ও পানির দ্রবণে অ্যাসিডের পরিমাণ যদি বেশি থাকে, অ্যাসিডের পরিমাণটা যদি বেশি থাকে তখন তাকে গাঢ় অ্যাসিড বলে। অ্যাসিড ও পানির মিশ্রণে যদি অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে তখন তাকে আমরা গাঢ় অ্যাসিড বলবো। লঘু অ্যাসিড কোনটা, অ্যাসিড ও পানির দ্রবণে যদি পানির পরিমাণটা বেশি থাকে, একটা জায়গাতে আমাদের অ্যাসিডের পরিমাণটা বেশি থাকতেছে আর জায়গাতে পানির পরিমাণটা বেশি থাকতেছে, তখন তাকে বলা হবে গাঢ় অ্যাসিড। তখন তাকে বলা হবে লঘু অ্যাসিড, তখন তাকে কি বলা হবে, তখন তাকে বলা হবে লঘু অ্যাসিড। তো একটা হচ্ছে গাঢ় অ্যাসিড, একটা হচ্ছে লঘু অ্যাসিড। আচ্ছা, তাহলে আমরা এই শুরুর পোর্শনটুকুতে আমরা মোটামুটিভাবে 4টা অ্যাসিডের কোয়ালিফিকেশন সম্পর্কে জানলাম। তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড, লঘু অ্যাসিড, গাঢ় অ্যাসিড। তো এখান থেকে মূলত তুমি অ্যাসিড সম্পর্কে ধারণা পেতে পারো, কখন কোনটাকে তীব্র বলবা, কখন কোনটাকে মৃদু বলবা, কোনটা গাঢ় হবে, কোনটা লঘু হবে বা মৃদু হবে, যেটাই বলো না কেন, এই সম্পর্কে আমরা ধারণা করতে পারবো। আচ্ছা, ওকে, আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, গাঢ় অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য। আমরা এখন গাঢ় অ্যাসিডের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো। তো গাঢ় অ্যাসিড মূলত কি কি কাজ করতে পারে, বিশেষ করে এখানে সালফিউরিক অ্যাসিডটাকে ফোকাস করে পয়েন্টগুলো নেওয়া হয়েছে। সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, আমরা
H2SO4 এর যে গাঢ় অবস্থা, সেই আসলে গাঢ় সালফিউরিক অ্যাসিড কী কী কাজ করতে পারে অথবা অন্যান্য গাঢ় অ্যাসিডগুলোর কী কী ধর্ম থাকতে পারে, আমরা এখন এগুলো নিয়ে কথা বলবো। প্রথম কথা হচ্ছে গাঢ় অ্যাসিডের নিরোধক বৈশিষ্ট্য থাকে। নিরোধক বৈশিষ্ট্য কোনটা বলো তো? মানে এরা কি পানি শোষণ করতে পারে। নিরোধক মানে বোঝানো হচ্ছে পানি শোষণ করা। তো এই যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের কথা বললাম তোমাদেরকে দশম অধ্যায়ের সালফিউরিক অ্যাসিড যে পোর্শনটা আছে সেখানে তোমরা দেখবা যে গাঢ় সালফিউরিক অ্যাসিড চিনি থেকে পানি শোষণ করতে পারে। তার মানে এই যে পানি যে শোষণ করতে পারলো, এটা একটা গাঢ় অ্যাসিডের বৈশিষ্ট্য হতে পারে। নাম্বার 2, গাঢ় অ্যাসিডের জারণ বৈশিষ্ট্য থাকে। গাঢ় সালফিউরিক অ্যাসিড কিন্তু কপারকে জারিত করতে পারে, কপারের থেকে সে ইলেকট্রন বের করে নিয়ে কপার সালফেট তৈরি করতে পারে। সো এই যে গাঢ় অ্যাসিডের জারণ বৈশিষ্ট্য থাকে। গাঢ় অ্যাসিড অত্যন্ত ক্ষয়কারী হয়। অত্যন্ত ক্ষয়কারী মানে কি, গাঢ় যেই অ্যাসিডটা সেখানে তো পানির পরিমাণটা কম, অ্যাসিডের পরিমাণটা বেশি, অতএব ওই গাঢ় অ্যাসিড যে কোনো জায়গায় যদি পড়ুক, শরীরে পড়লে ফোসকা পড়ে যাবে, অন্য কোনো জায়গায় যদি পড়ে যায় সেখানে সেই জায়গাটা ক্ষয় হয়ে যাবে। ঠিক আছে? সো এখানে এই কথাটাই বলতেছে যে গাঢ় অ্যাসিডের কিছু বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার 1 নিরোধক বৈশিষ্ট্য নিয়ে, মানে নিরোধক বৈশিষ্ট্য থাকবে, জারণ বৈশিষ্ট্য থাকবে, গাঢ় অ্যাসিড অত্যন্ত ক্ষয়কারী হবে। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা দেখো লঘু অ্যাসিডের কিছু ধর্মসমূহ এবং এই সকল ধর্মের প্রমাণ, আমরা এখন এগুলো নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, প্রথমটা কি দেখো, প্রথমটা হচ্ছে স্বাদ। কি বলছে ফলো করো। আচ্ছা, আমরা এখন লঘু অ্যাসিডের স্বাদ নিয়ে কথা বলবো। কি বলতেছে ফলো করো, যে সকল লঘু অ্যাসিড টক স্বাদ বিশিষ্ট হয়। লঘু অ্যাসিড টক স্বাদ বিশিষ্ট হয়। আমরা জানি অ্যাসিড সমূহের স্বাদ টক স্বাদ বিশিষ্ট হয়। ফলমূলে বিভিন্ন অ্যাসিড থাকায় তারা টক স্বাদ বিশিষ্ট হয়। এগুলো জৈব অ্যাসিড। আমরা জানি যে ফলমূলে যে অ্যাসিডগুলো থাকে সেগুলো কি জৈব অ্যাসিড। তো বলতেছে জৈব অ্যাসিড একটি দুর্বল প্রকৃতির অ্যাসিড। জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল প্রকৃতির অ্যাসিড, যা খেলে মানুষের কোনো সমস্যা হয় না। যেহেতু দুর্বল অ্যাসিড, যেহেতু জৈব অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড, খুব গাঢ় না, এই জন্য এগুলো খেলে বা এগুলো গ্রহণ করলে মানুষের কোনো সমস্যা হয় না। যেরকম তেঁতুলের মধ্যে কি থাকে, টার্টারিক অ্যাসিড থাকে, তাই তেঁতুল টক স্বাদ বিশিষ্ট হয়। আমরা তেঁতুল খেলে তো মারা যায় না, বরং এই যে জৈব অ্যাসিডগুলো আছে, এই জৈব অ্যাসিডগুলোর উপকারিতা আমাদের দেহের মধ্যে অনেক বেশি। খাবারের রুচি বাড়ায়, আরও অন্যান্য বিভিন্ন কাজে আমরা এগুলো করতে পারি। খাবারের পরিপাকে সহায়তা করতে পারে কখনো কখনো। সো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কাজে আমরা, তবে সব থেকে যেটা বেশি পয়েন্ট সেটা হচ্ছে খাবারের রুচি বৃদ্ধি করে। মানুষের খাবারের অনেক সময় চাহিদা কমে যায়, তখন আমরা কি করি, টক ফল জাতীয় খাবারগুলো আমরা গ্রহণ করি। তো এতে করে অনেক রকম সমস্যার সমাধান আমরা এখান থেকে এই যে খাবারযুক্ত যে অ্যাসিডগুলো আছে সেগুলো থেকে আমরা পেয়ে যেতে পারি। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট বলছে ক্ষয়কারী। অ্যাসিডগুলো ক্ষয়কারী পদার্থ হিসেবে পরিচিত। আমি কিন্তু এখানেও বলছি লঘু অ্যাসিডও ক্ষয় করতে পারে, গাঢ় অ্যাসিডও ক্ষয় করতে পারে। যেরকম অ্যাসিডের মধ্যে এক খণ্ড লোহার পাত রাখলে পাতটির পৃষ্ঠতল ঝাঁঝরা হয়ে যাবে। মানে তোমার হচ্ছে যে তুমি যদি অ্যাসিডের মধ্যে যদি তুমি কোনো একটা লোহার জাতীয় বস্তু রাখো, দেখবে যে সেই লোহার পাতটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে। কেন? অ্যাসিড তাদেরকে ক্ষয় করে দিচ্ছে। তার মানে লঘু অ্যাসিড হলেও সে ক্ষয় করবে, গাঢ় অ্যাসিড হলেও সে কি করতে পারবে, ক্ষয় করতে পারবে। আচ্ছা, 3 নম্বরে বলতেছে লিটমাস পরীক্ষা। দেখো, অ্যাসিড নীল বর্ণের লিটমাসকে লালে পরিণত করে। সো এটা কিন্তু অনেক বেশি কাজে লাগে আমাদের, এটা মনে রাখবা তোমরা। অ্যাসিড কি করে, নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে। নীল লিটমাসকে সে লাল লিটমাসে পরিণত করে। তো এখন বলতেছে একটি পরীক্ষা নলে 2-3 মিলি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে এতে এক টুকরো নীল লিটমাস কাগজ যদি আমরা যোগ করি, দেখবে যে সেই নীল লিটমাস কাগজটা কি হয়ে গেছে, লাল লিটমাস কাগজে পরিণত হয়ে গেছে। সহজ হিসাব, একটা দ্রবণ নিব, এই দ্রবণের মধ্যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিব। হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে যদি আমরা লিটমাস পেপার, নীল রঙের লিটমাস পেপার যদি আমরা ওই দ্রবণের মধ্যে দিই, আমরা দেখব যে এই লিটমাস পেপারটা লাল রঙের লিটমাস পেপারে পরিণত হয়ে গিয়েছে। এখন এই যে নীলকে লাল করলো কে, দ্রবণের মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সমূহ আছে, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড সমূহ নীলকে কি করেছে, লাল, মানে নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করেছে। সো দেন এইভাবে আমরা এটার কি করে দিব, ব্যাখ্যা করে দেব। সো অ্যাসিড টক স্বাদ বিশিষ্ট হতে পারে, অ্যাসিড ক্ষয়কারী হতে পারে, অ্যাসিডের লিটমাস পরীক্ষায় নীল লিটমাস পেপার লাল লিটমাস পেপারে পরিণত হয়। ওকে, সো আশা করতেছি তোমরা অ্যাসিডের এই যে ধর্মসমূহ এইটুকু তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। তো দেখো, আমরা এখন যাব খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই যে দেখো, একটু আগে তোমাদেরকে আমরা বললাম যে খাবারের মধ্যে বিভিন্ন অ্যাসিড থাকে। তো আমরা এখন সেই অ্যাসিডগুলোর নাম, কোন খাবারে পাওয়া যায় এবং সেই অ্যাসিডগুলোর আণবিক সংকেত কি, এইগুলো এখন আমরা তোমাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি। ফলো করো কি কি এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, তো দেখো এখানে দিচ্ছি আমরা এরকম দুধ অথবা দই জাতীয়, মানে দুধ জাতীয় যে জিনিসগুলো থাকে, এটার মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, এবং ল্যাকটিক অ্যাসিডের সংকেত হচ্ছে এইটা C3H6O3। আচ্ছা, সফট ড্রিঙ্কসে থাকে কি অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডের সংকেত কি H2CO3। আচ্ছা, লেবু বা কমলা লেবু, এখানে থাকে সাইট্রিক অ্যাসিড, সংকেত কি C6H8O7।
আচ্ছা, তেঁতুল আঙুর, এখানে থাকে কি টার্টারিক অ্যাসিড, সংকেত কি C4H6O6। আচ্ছা, ভিনেগার, ভিনেগারের মধ্যে কি থাকে ইথানোয়িক অ্যাসিড থাকে, সংকেত কি CH3COOH। আচ্ছা, চা অথবা কফি এই জাতীয় উপাদানের মধ্যে থাকে ট্যানিক অ্যাসিড, সংকেত কি C17H52O46। আপেল, কলা, তোমরা এখানে আরেকটা নাম অ্যাড করতে পারো, কাঁচা আম। আমরা কাঁচা আম যে খাই, এই কাঁচা আমের মধ্যে আপেল, কলা বা কাঁচা আম, এটার মধ্যে থাকে ম্যালিক অ্যাসিড। আচ্ছা, C4H6O5। এখানে আমরা চাইলে আরেকটা অ্যাসিডের নাম চাইলে আমরা অ্যাড করে দিতে পারি, সেটা হলো C4H6O5। C4H6, আচ্ছা এটাকে আমরা একটু এই পাশে সরিয়ে লিখছি। আচ্ছা দেখো, আমি যেটা বলছিলাম যে এখানে আমরা কাঁচা আম অ্যাড করে দিব, আর এইখানে আরেকটা অ্যাসিডের নাম হবে C4H6O4। এটার নাম কি? এটার নাম হচ্ছে সাকসিনিক অ্যাসিড। এটা তোমাদের প্রথম অধ্যায়ে আছে, প্রথম অধ্যায়ে তোমরা এটা পাবা, ম্যালিক অ্যাসিড এবং সাকসিনিক অ্যাসিড। সো এই নামটা তোমরা মনে রাখতে পারো, সাকসিনিক অ্যাসিড। এখানে দুইটা অ্যাসিড থাকতে পারে, ম্যালিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিডের সংকেত হচ্ছে C4H6O4। আচ্ছা, দেন হচ্ছে টমেটো, পালং শাকের মধ্যে থাকে হচ্ছে কি যে এই যে সক্সালিক অ্যাসিড C2H2O4। আচ্ছা, এটা হবে অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড হবে, এটা হবে অক্সালিক অ্যাসিড। আচ্ছা, এবারে আসো, পেয়ারা আমলকিতে থাকে হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, আর হচ্ছে কি যে জ্যাম জেলিতে থাকে হচ্ছে বেনজোইক অ্যাসিড, এই সেই বেনজোইক অ্যাসিড। আচ্ছা, তো তাহলে আমরা মোটামুটিভাবে খাবার, বিভিন্ন শাকসবজির মধ্যে যে অ্যাসিডগুলো থাকবে, আমরা সেই অ্যাসিডগুলোর নাম এখানে তোমাদের সামনে আমরা উপস্থাপন করলাম। গেল। এবারে আসো, দৈনন্দিন জীবনে আমরা যাদেরকে নিয়ে কাজ করি, বিভিন্ন অ্যাসিড, সেই অ্যাসিডগুলোর নাম এবং সংকেত, এবং এদের মধ্যে আবার তীব্র অ্যাসিড আছে, মৃদু অ্যাসিড আছে, তারও একটা লিস্ট আমরা তোমাদেরকে এখানে করে দিলাম। আচ্ছা, ফলো করো, যেরকম পারক্লোরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড আছে, হাইড্রো আয়োডিক, হাইড্রোব্রোমিক, হাইড্রোক্লোরিক, তারপরে হলো নাইট্রিক, তারপরে হচ্ছে ক্লোরিক, তারপরে সালফিউরাস, তারপরে হচ্ছে যে ফসফরিক, তারপরে হচ্ছে নাইট্রাস, হাইড্রোফ্লোরিক। এই যে অ্যাসিডগুলো আছে সেগুলোকে আমরা এখানে লিখে দিলাম, প্লাস এর সাথে আরও কিছু নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ। আচ্ছা, ফর এক্সাম্পল হচ্ছে কি আছে, ধরো কার্বনিক অ্যাসিড, তারপরে হতে পারে হচ্ছে যে হাইড্রোজেন সালফাইড, তারপরে হতে পারে হাইপোক্লোরাস অ্যাসিড, হাইড্রোজেন সায়ানাইড, এই যে অ্যাসিডগুলো এগুলো। তবে এর মধ্যে কার্বনিক অ্যাসিডটাকে চাইলে আমরা মৃদু অ্যাসিড হিসেবেও কল্পনা করতে পারি, মানে কার্বনিক অ্যাসিডটাকে চাইলে তুমি এটাকে মৃদু অ্যাসিড হিসেবে কল্পনা করতে পারো। কার্বনিক অ্যাসিড খুব শক্তিশালী অ্যাসিড না, কার্বনিক অ্যাসিড একটা মৃদু অ্যাসিড, তো তুমি চাইলে এটাকে মৃদু অ্যাসিড হিসেবেও কল্পনা করে ফেলতে পারো। গেল এই আমাদের নামসমূহ। এবারে আসো আমরা আমাদের মৃদু অ্যাসিডের নামসমূহ। তো প্রথম কথা আগে একটু বলে দিই, দেখো মৃদু অ্যাসিড হচ্ছে যত জৈব অ্যাসিড আছে, ফার্স্ট কমনলি হচ্ছে এইটা, যত জৈব অ্যাসিড আছে, যত জৈব অ্যাসিড আছে, সমস্ত জৈব অ্যাসিড কিন্তু মৃদু অ্যাসিড, সমস্ত জৈব অ্যাসিড। এই যে অ্যাসিটিক অ্যাসিড বলো, ল্যাকটিক অ্যাসিড বলো, বেনজোইক অ্যাসিড বলো, সাইট্রিক অ্যাসিড, এর আগে আমরা উপরে যে নামগুলো দেখেছিলাম সবগুলো কিন্তু জৈব অ্যাসিড, এবং সমস্ত জৈব অ্যাসিড কিন্তু মৃদু অ্যাসিডের অন্তর্ভুক্ত হবে। এবং আমরা চাইলে এখান থেকে এই যে কার্বনিক অ্যাসিডটা আছে, এই কার্বনিক অ্যাসিডটাকেও আমরা মৃদু অ্যাসিড হিসেবে বিবেচনা করতে পারি। বৃষ্টির পানিতে কার্বনিক অ্যাসিড থেকে, এটা খুবই দুর্বল একটা অ্যাসিড, এটা খেলেও আমাদের খুব বেশি সমস্যা হয় না, আমরা কোনো সমস্যার মধ্যে পড়ি না, তাহলে কার্বনিক অ্যাসিডটাকে আমরা মৃদু অ্যাসিড হিসেবে বিবেচনা করব। আচ্ছা দেখো, এরপরে তীব্র ক্ষার। আচ্ছা, ক্ষার কারা দেখো তো, সিজিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি ক্ষার হচ্ছে তারাই যাদের মধ্যে OH মূলক থাকবে এবং যারা পানিতে দ্রবীভূত হবে, যাদের মধ্যে OH মূলক থাকবে এবং যারা পানিতে দ্রবীভূত হবে, এদেরকে আমরা কি বলি? ক্ষার বলি। সিজিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড, এই যে যাদের কথা বললাম, এরা সবাই কি? এরা সবাই হচ্ছে তীব্র ক্ষার, ঠিক আছে? এই যে এই পাশেও আছে বেরিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ফ্রান্সিয়াম হাইড্রোক্সাইড। মৃদু ক্ষার কারো দেখো, মৃদু ক্ষার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট। এখানে ক্ষার অথবা ক্ষারক অপশনটা জুড়ে দাও, ক্ষার অথবা ক্ষারক এই অপশনটা আমরা এখানে জুড়ে দিতে পারি। আচ্ছা গেল এটা। এরপরে আসো ক্ষারক। ক্ষারক নিয়ে আমরা একটু কথা বলি। ক্ষারক কারা বলতো? যাদের মধ্যে OH মূলক নাই, যারা পানিতে
অথবা যারা পানিতে দ্রবীভূত হয় না, OH মূলক আছে কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, অথবা ধাতুর অক্সাইড, এদেরকে আমরা ক্ষারক হিসেবে চিহ্নিত করব। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সার হিসেবে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। পানিতে কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হয় না। আচ্ছা, তারপরে হচ্ছে কি ফেরিক, ফেরাস, জিঙ্ক, সিলভার। তো সিলভারের আবার দুইটা, সিলভার হাইড্রোক্সাইডও পানিতে অদ্রবণীয়, সিলভারের অক্সাইড তো অক্সাইড থেকে ক্ষারক হতেই পারবে। ক্যালসিয়াম অক্সাইড, অক্সাইড যেহেতু ধাতুর অক্সাইডকে আমরা ক্ষারক হিসেবে চিহ্নিত করি। ক্রোমিয়াম হাইড্রোক্সাইড, নিকেল হাইড্রোক্সাইড, লেড হাইড্রোক্সাইড, ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড। এবং এর সাথে তোমরা আরও একটা নাম যুক্ত করতে পারো, এই যে দেখো এর সাথে চাইলে আমরা আরও একটা নাম অ্যাড করতে পারি, যে নামটা হচ্ছে অ্যামোনিয়া। এই যে অ্যামোনিয়াকে কিন্তু ক্ষারক হিসেবে বিবেচনা করা যায়। অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে NH3, এটাকে আমরা ক্ষারক হিসেবে বিবেচনা করতে পারি। ওকে, তো আমরা এই যে লিস্ট তোমাদেরকে দেওয়া হলো, এই লিস্ট থেকে আমরা তীব্র কোনটা, মৃদু কোনটা, কোনটা তীব্র ক্ষার, কোনটা ক্ষারক ইত্যাদি সম্পর্কে খুব ভালো একটা ধারণা আমরা এখানে পেতে পারি। সো আমি আশা করছি তোমরা এই ক্ষার এবং ক্ষারকের এই অংশটুকু প্রপারলি ক্লিয়ার হয়েছে। তো আমরা এখন যাচ্ছি কোথায় দেখো, আমরা এখন যাচ্ছি বিক্রিয়ার সাহায্যে অ্যাসিডের রাসায়নিক ধর্ম নির্ণয়, অর্থাৎ অ্যাসিড কাদের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করবে। তো 1 নম্বর পয়েন্টে কি বলছে দেখো, যে অ্যাসিড সক্রিয় ধাতু যেরকম পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এদের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ধাতুটি লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। আচ্ছা, এখন বিক্রিয়াটা আমরা জাস্ট একটা বিক্রিয়াটা একটু বোঝার চেষ্টা করি। ম্যাগনেসিয়াম এবং ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন প্রান্ত পজিটিভ, সালফেট প্রান্ত নেগেটিভ, তাহলে ম্যাগনেসিয়াম এবং সালফেট প্রান্ত মিলে উৎপন্ন হবে কি ম্যাগনেসিয়াম সালফেট, আর এই হাইড্রোজেনটা হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। সিমিলার ওয়েতে সোডিয়াম এবং HCl, তাহলে সোডিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন হবে লবণ, আর এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। ক্যালসিয়াম আর নাইট্রেট মূলক মিলে হবে ক্যালসিয়াম নাইট্রেট, আর এখানে কি হবে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তো এভাবে অ্যাসিড কি করতে পারে, সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে ওই ধাতুর লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। আচ্ছা, এখানে একটা 2 হবে, CaNO3 ব্র্যাকেট দিয়ে একটা 2 দিতে হবে, এখানে গেল। এটা যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, এখানে বলতেছে যে ধাতব কার্বনেট লবণের সাথে লঘু অ্যাসিডের বিক্রিয়া, ধাতব কার্বনেট লবণের সাথে অ্যাসিড বিক্রিয়া করবে। তো এখান থেকে আমরা 3টা জিনিস পাবো। বিক্রিয়াটা আমি একটা ভালো মতো বোঝাই তোমাদেরকে। ফার্স্টে আমাদের কাজ কি, আচ্ছা আমি এটা কোথায় দেখাবো, আচ্ছা এটা আমি নোটে দেখাই। দেখো ধরো ক্যালসিয়াম কার্বনেট আর HCl বিক্রিয়ায় অংশগ্রহণ করলো, তাহলে ফার্স্টে তুমি ভাগ করো, ক্যালসিয়ামকে ভাগ করো ক্যালসিয়াম 2+, কার্বনেটকে ভাগ করো CO3 2-, আবার HClকে ভাগ করো H+ আর Cl-। এবার কার্বনেটকে 2 ভাগে ভাগ করো, কি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আর কি হচ্ছে অক্সিজেন হচ্ছে। তাহলে ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, প্লাস হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি উৎপন্ন হচ্ছে H2O বা পানি, প্লাস এই হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। এবারে হাইড্রোজেন 2টা, তাহলে এখানে 2 দাও, তাহলে উভয় ব্যালেন্স হয়ে গেল। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড আমরা এখান থেকে কি পাচ্ছি, লবণ পাচ্ছি, পানি পাচ্ছি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাচ্ছি। তো এখানে আমাকে মূলত এই ব্যাপারটাই বলা হচ্ছে যে আমাদের যেই ধাতব কার্বনেট যে লবণ, এই লবণের সাথে অ্যাসিড বিক্রিয়া করে ওই ধাতুর লবণ, এনাদার লবণ আর কি, প্লাস পানি, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এবারে এই যে কার্বন ডাইঅক্সাইডটা এখানে উৎপন্ন হলো CO2, কার্বন ডাইঅক্সাইড যে কোনো এখানে যে উৎপন্ন হলো, কার্বন ডাইঅক্সাইডটা আসলেই উৎপন্ন হয়েছে কিনা এটা আমরা একটা পরীক্ষার মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি। কিভাবে দেখো, আচ্ছা কিভাবে আইডেন্টিফাই করতে পারি, চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চুনের পানি, চুনের পানির মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হয় তাহলে এখান থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট এবং পানি, ক্যালসিয়াম কার্বনেট এবং পানি। তো এই যে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হলো, এই ক্যালসিয়াম কার্বনেট চুনের পানিকে কি করবে, ঘোলা করে দিবে, চুনের পানিকে ঘোলা করে দেবে। কেন বলতো, কারণ ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয়, মনে রাখতে হবে ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় বিধায় এই দ্রবণটা ঘোলা হয়ে যাবে। আর আসো আমরা এটাকে আর একটু বোঝার ট্রাই করি এখান থেকে, যে আসলে বিক্রিয়াটা কীভাবে হলো সেটা একটু আমরা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল দ্য কার্বন ডাইঅক্সাইড আর এখান থেকে একটা অক্সিজেন পাঠাও, তাহলে অক্সিজেন 2টা আছে, একটা মিলে হবে 3টা, তার মানে কি CaCO3, আর এখানে 2টা হাইড্রোজেন, দেখো 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন মিলে উৎপন্ন হবে H2O। তো ক্যালসিয়াম কার্বনেট যেহেতু পানিতে অদ্রবণীয়, অতএব তখন আমরা দ্রবণটাকে ঘোলা দেখব। আচ্ছা এবারে আসো, এই দ্রবণটাকে আমরা কি করতে পারি, এই দ্রবণটার সাথে আমরা আরেকটা কাজ করতে পারি। দেখো তোমরা, এই যে ক্যালসিয়াম কার্বনেট এবং পানি যেটা আমাদের ঘোলা দ্রবণ ছিল, এই ঘোলা দ্রবণের সাথে এভাবে চিন্তা করো, এই যে ক্যালসিয়াম কার্বনেট এবং পানি
যেটা আমাদের ঘোলা দ্রবণ ছিল, আমরা একটু আগে উৎপাদে দেখেছি যে ঘোলা দ্রবণ তৈরি হচ্ছে, এর সাথে যখন তুমি অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড অ্যাড করবে, এটা কিন্তু এক্সট্রা তুমি অ্যাড করতেছো, ফলে উৎপন্ন হবে ক্যালসিয়াম বাইকার্বনেট। ক্যালসিয়াম বাইকার্বনেট, এই ক্যালসিয়াম বাইকার্বনেট কি করবে, পানিটাকে ক্লিন করবে বা পানিটাকে পরিষ্কার করবে। তো আমরা তার মানে অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড চালনা করা হলে আমরা সেই দ্রবণটাকে পরিষ্কার দেখতে পাবো, অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করা হলে আমরা সেই দ্রবণটাকে ক্লিন দেখতে পাবো। সো তখন আমরা এভাবে এটার অ্যান্সার করবো আর কি। আচ্ছা ওকে, তো এই তিনটা পার্ট। এখন দেখো এই যে সেকেন্ড মানে 5 নাম্বার যে পয়েন্টটা আর কি, কার্বনেট লবণের সাথে যে বিক্রিয়া, এইখান থেকে আমাদের প্রশ্ন আসে অনেক সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণ। যখন তোমাকে এরকম কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্ত করতে বলবে, তখন তুমি এরকম এখান থেকে ফার্স্ট এই বিক্রিয়াটা নিতে পারো, দেন এখান থেকে এই যে চুনের পানিকে ঘোলা করা হয় সেই বিক্রিয়াটা নিতে পারো, এবং সর্বশেষ আমরা যেটা পেয়েছি যে আমরা যদি অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করি, তখন এই তিনটা বিক্রিয়া আমাকে এক্সামের যেই অ্যান্সার স্ক্রিপ্ট সেখানে দেখাতে হবে, এবং এদের যেই শর্তগুলো আছে যে পানিটা আমি ফার্স্টে ঘোলা দেখছি, তারপরে আমি এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড অ্যাড করতেছি, পানিটা পরিষ্কার হয়ে যাচ্ছে, তখন আমাকে আসলে এই পয়েন্টগুলো এখানে এক্সপ্লেন বা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা গেল এটা। এরপরে যাচ্ছি ধাতব বাইকার্বনেট লবণের সাথে বিক্রিয়া। আচ্ছা আসলে আমরা আগে বাইকার্বনেট লবণের সাথে এখানে একটা সিঙ্গেল বিক্রিয়া দেখি, ধাতব বাইকার্বনেট লবণ। সো ক্যালসিয়াম বাইকার্বনেট HCO3, ক্যালসিয়াম বাইকার্বনেট লবণের সাথে কোন অ্যাসিড বিক্রিয়া করছে, এখানে HCl বিক্রিয়া করছে। সো দেখো HCl থেকেই দেখানো হচ্ছে HCl বিক্রিয়াটা কি হবে, দেখো ফার্স্টে তোমার কাজ হচ্ছে ক্যালসিয়াম 2+ আর HCO3 মাইনাস। HCO3 মাইনাসকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একটা হচ্ছে OH মাইনাস, আর HCl কে দুই ভাগে ভাগ করো, একটা হচ্ছে H+, একটা হচ্ছে Cl মাইনাস। তাহলে ক্যালসিয়াম যাবে ক্লোরিনের সাথে, উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড। হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মূলক মিলে উৎপন্ন হবে কি, উৎপন্ন হবে H2O। আচ্ছা এখানে পাবো আমরা H2O বা পানি, প্লাস আর কি পাবো আমি, আচ্ছা এখানে পাবো আমি H2O, এই যে H2O প্লাস আর কি পাবো, এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড। তার মানে এখান থেকে আমরা সেম জিনিসই পাচ্ছি, লবণ পাচ্ছি, পানি পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। ওকে, তো এবারে চলো আমরা আমাদের এখানে যাই। তো এটাই বলতেছে যে যদি তোমরা বাইকার্বনেট লবণও নাও, সেখানেও তোমরা কি পাবা, সেখানেও তোমরা লবণ পাবা, এই যে দেখো লবণ পাবা, পানি পাবা আর কার্বন ডাইঅক্সাইড পাবা, লবণ পাবা, পানি পাবা আর কার্বন ডাইঅক্সাইড পাবা। এই ক্ষেত্রে আমরা যে লবণটা পাবো, এই লবণটা আসবে মূলত অ্যাসিডের ঋণাত্মক মূলক থেকে, যেরকম এখানে ক্যালসিয়াম অ্যাসিডের ঋণাত্মক মূলক ক্লোরিন মিলে ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম অ্যাসিডের ঋণাত্মক মূলক সালফেট মিলে সোডিয়াম সালফেট, এখানে সোডিয়াম অ্যাসিডের ঋণাত্মক মূলক মিলে নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট। তো লবণটা তৈরি হবে মূলত অ্যাসিড, এবং আমি এখানে যে বাইকার্বনেট হিসেবে যাকে নিচ্ছি, সোডিয়াম নাকি পটাশিয়াম নাকি ক্যালসিয়াম না আমি কাকে নিচ্ছি, তার উপর ভিত্তি করে আমরা মূলত এটা তৈরি করতে পারবো। আচ্ছা এবারে আসো পরবর্তী প্রশ্ন কি বলছে, ধাতুর হাইড্রোক্সাইড ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া। আচ্ছা ওকে, সো আমরা দেখো এখানে এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করতেছে, আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে পটাশিয়াম নাইট্রেট এবং পানি উৎপন্ন করতেছে। আচ্ছা তো তাইলে এখান থেকে ফলো করো, পটাশিয়াম প্লাস OH মাইনাস, হাইড্রোজেন প্লাস নাইট্রেট মাইনাস, তাহলে এই যেই H আর OH মূলক মিলে উৎপন্ন হচ্ছে H2O, আর পটাশিয়াম আর নাইট্রেট মূলক মিলে উৎপন্ন হচ্ছে KNO3। ঠিক সিমিলার ওয়েতে এখানে দেখো সোডিয়াম প্লাস OH মাইনাস, H প্লাস Cl মাইনাস, সোডিয়াম প্লাস, এই যে তাহলে সোডিয়াম প্লাস যাবে Cl মাইনাসের কাছে সোডিয়াম ক্লোরাইড, আর এই হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মূলক মিলে উৎপন্ন হচ্ছে H2O। তাহলে এইভাবে আমরা কিন্তু করতে পারি, আমাদের এটা আসলে একটু এদিকে এগিয়ে আসবে, তো এটা আমরা পরবর্তীতে ঠিক করে নেব। বাট বিক্রিয়া দুইটা আশা করি তোমরা প্রপারলি বুঝতে পেরেছো। ধাতুর হাইড্রোক্সাইড, তার মানে এখানে নিচ্ছি আমরা সোডিয়ামের হাইড্রোক্সাইড আর এখানে নিচ্ছি আমরা পটাশিয়ামের হাইড্রোক্সাইড। ওকে আচ্ছা যাচ্ছি আমরা এর পরবর্তী বা অ্যাসিডের সর্বশেষ যে অংশগুলো আছে, ধাতুর অক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া। দেখো ধাতুর অক্সাইড কি, ধাতুর অক্সাইডকে কিন্তু আমরা বলি ক্ষারক। ধাতুর অক্সাইড বলতে কাদেরকে বোঝানো হয়, ক্ষারকের সাথে অ্যাসিডের বিক্রিয়া। তাহলে ক্ষারক এবং অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করতে পারে, লবণ এবং পানি তৈরি করতে পারে। আমরা এখন এই পয়েন্টগুলো নিয়েই কথা বলবো যে লবণ এবং পানি কীভাবে তৈরি হতে পারে। আচ্ছা তো দেখো খেয়াল করো, ক্যালসিয়ামের ক্যালসিয়াম কি 2+, অক্সিজেন 2-, HCl এর H+, Cl-, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে উৎপন্ন হবে কি H2O, আর ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে উৎপন্ন হবে CaCl2। গেল এটা।
কপারের কি কপার 2 প্লাস, অক্সিজেন কি 2 মাইনাস, আর H প্লাস SO4 2 মাইনাস, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন মূলক মিলে উৎপন্ন হচ্ছে কি H2O, কপার আর সালফেট মূলক মিলে কি উৎপন্ন হচ্ছে কপার সালফেট, কপার আর সালফেট মূলক মিলে উৎপন্ন হচ্ছে কপার সালফেট। গেল এটা। ম্যাগনেসিয়াম অক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অক্সিজেন 2 মাইনাস, H প্লাস NO3 মাইনাস, তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন মূলক মিলে উৎপন্ন হচ্ছে কি পানি। আর নাইট্রেট আর ম্যাগনেসিয়াম মূলক মিলে উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট। আচ্ছা, তো সকল ক্ষেত্রে এখানে কিন্তু দেখো আমরা যখন ধাতুর হাইড্রোক্সাইড নিলাম বা এর আগে আমরা ধাতুর অক্সাইড যখন নিলাম বা এর আগে আমরা ধাতুর হাইড্রোক্সাইড নিলাম, সেই ক্ষেত্রে আমাদের শুধু লবণ পানি তৈরি হচ্ছে, কোনো কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে না। এই যে এই ক্ষেত্রে বলো, এই দুইটা ক্ষেত্রে মানে ধাতুর অক্সাইড বলো ধাতুর হাইড্রোক্সাইড বলো, এই দুই ক্ষেত্রে তোমার লবণ এবং পানি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে না। তাহলে প্রশ্ন জাগে না যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কখন তৈরি হবে? মনে রাখবা কার্বন ডাইঅক্সাইড গ্যাস দুইটা ক্ষেত্রে তৈরি হবে। যদি আমরা বাইকার্বনেট লবণ নেই তখন আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস মানে আমাদের উৎপাদে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো, অথবা যদি আমরা কার্বনেট লবণ নেই। তো বাইকার্বনেট এবং কার্বনেট এই দুইটা লবণের ক্ষেত্রেই, বাইকার্বনেট এবং কার্বনেট এই দুইটা লবণের ক্ষেত্রেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস হবে, আর কোনো কিছু প্রডিউস হবে না। এবারে আসলে আমরা ফাইনাল একটা সামারি করি। অ্যাসিড যার সাথেই বিক্রিয়া করুক না কেন সে একটা উৎপাদ কমন দেখাবে, সেটা হচ্ছে লবণ। অ্যাসিড আমরা ধাতুর সাথে বিক্রিয়া করুক লবণ, ক্ষারকের সাথে বিক্রিয়া করুক লবণ, ক্ষারের সাথে বিক্রিয়া করুক লবণ, কার্বনের সাথে বিক্রিয়া করুক লবণ, বাইকার্বনের সাথে বিক্রিয়া করুক লবণ, তার মানে অ্যাসিড সর্বক্ষেত্রে লবণ উৎপন্ন করতেছে। এবারে আসো আমরা ডিফারেন্সিয়েট যদি করার চেষ্টা করি, যখন আমরা সক্রিয় ধাতু নিয়েছিলাম তখন সে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করেছে। যখন আমরা কার্বনেট লবণ নিয়েছিলাম তখন সে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস করেছে। যখন আমরা বাইকার্বনেট লবণ নিয়েছিলাম তখনও সে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস করেছে। আর যখন আমরা ক্ষার বা ক্ষারক নিয়েছিলাম তখন কি উৎপন্ন করেছে? লবণ এবং পানি, লবণ এবং পানি, বোথ কেসে আমরা লবণ এবং পানি পাচ্ছি। দেখো লবণ এবং পানি পাচ্ছি। এই তো তাহলে এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো আমরা প্রপারলি জানলাম, বুঝলাম, অ্যাসিডের বিক্রিয়া সম্পর্কে আমরা ধারণা নিলাম। সো আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, নতুন পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।